বর্ষার পাহাড় এ যেন এক অদ্ভুত মায়া। এই মায়ার টানেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াং এর উদ্দেশ্যে। কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের আড়ালে যে কতটা ঝুঁকি লুকিয়ে থাকে সেটা পাহাড়ে পা না দিলে বোঝাই যেত না। মাঝ রাস্তায় আচমকা নামলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর সাথে এত ঘন কুয়াশা যে সামনে পথ চেনাই দায়। একদিকে চাকা পিছলে যাওয়ার আতঙ্ক, অন্যদিকে পাহাড়ে সেই মোহময় রূপ। এই দুয়ের মাঝে প্রতিটি মুহূর্ত আমাদের কি ভয়ঙ্কর পরিস্থিতিতে মুখোমুখি হতে হলো, আর সমস্ত রিস্ক পার করে কিভাবে আমরা গন্তব্যে পৌঁছালাম, সেই শ্বাসরুদ্ধকর গল্প দেখতে পুরো ব্লগটা এখনই শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ব্লগটা শুরু করছি বাইক থেকে। আর আমরা তো শিলিগুড়িতে আছি, আগের ব্লগে তোমরা দেখলে। আর আজকে যাচ্ছি আমরা কার্শিয়াং এ। তো আজকে ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তাই আমরা যাচ্ছি। আর রোহা চালাচ্ছে বাইক, আমরা সিভিআর নিয়ে যাচ্ছি। তোমাদেরকে কার্শিয়াং এর ব্লগ দেখাবো, আর পুরোটাই র আর আনকাট, মানে জাস্ট যেটা হবে সেটাই তোমাদেরকে বলবো। আর আমরা যাবো রোহিণী রোড দিয়ে, এলকাট রোড দিয়েও যাওয়া যায়, বাট ওইখানে বৃষ্টির কারণে ধস নামতে পারে, তাই যাব না। না হলে হিলকাট রোডটা খুব সুন্দর, আর রোহিণী রোডটা খুবই আর কি একটু মানে খাড়াই আছে, তো ওটা দিয়ে যাবো। যাই হোক, আমাদের পৌঁছাতে সময় লাগবে 2 ঘন্টা। আর এখান থেকে ডিস্টেন্স কার্শিয়াং এ 33 কিলোমিটার। তো তোমাদেরকে পুরোটা দেখাই, চল। এইটা হচ্ছে হিলকাট রোড, আর এটা ভেনাস মোড়, এই ভেনাস হোটেল। আর এটা হচ্ছে ভেনাস মোড়, এই মোড়টাকে ভেনাস মোড় বলে। আর আমরা রাইট সাইডে যাবো তো? হ্যাঁ, আমরা রাইট সাইডে যাবো, এই রাস্তাটা দিয়ে কালকে গেলাম। এটা হচ্ছে বিধান রোড, এই ডান দিকে যেটা চলে গেছে, এটা বিধান আর রোড। ওটা হিলকাট। আর ওটা হচ্ছে কি রোড বললে? এটা হিলকাট রোড, এটা বিধান রোড। আচ্ছা, এটা হিলকাট রোড আর এটা বিধান রোড। এখান দিয়ে হংকং মার্কেট যায়। এই যে আমরা এখন যাচ্ছি হিলকাট রোড দিয়ে, আর এটাই সোজা দার্জিলিং মোড়ে যাবে রাস্তাটা। এটা শিলিগুড়ির মেইন রোড। এটা শিলিগুড়ির মেইন রোড, আর এই রাস্তাটা যদি ফাঁকা থাকে তাহলে বেশিক্ষণ লাগে না যেতে, কিন্তু এইটাই অনেক সময় অনেকটা জ্যামের মধ্যে পড়তে হয়, তো সেক্ষেত্রে টাইমটা অনেকটা বেশি লাগে। বাইকে না পাহাড়ে গিয়ে সব থেকে বেশি মজা, গাড়ির কাচের ভিতর বসে চার দেওয়ালের মধ্যে সেই ফিলটা পাওয়া যায় না। আমরা গাড়ি নিয়েও পাহাড়ে গেছি আর বাইক নিয়েও গেছি, সত্যি কথা বলতে বাইক নিয়ে বেশি মজা। এই জায়গাটা হচ্ছে সেবক মোড়, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে সেবক রোড। এটা সেবক রোড আর সেবক মোড়, এই জায়গাটা তোমাদেরকে সবটাই দেখাতে দেখাতে যাব। আর রোহনের তো এখানেই ছোট থেকে বড় হওয়া, আর পাহাড়ে তো ছোট থেকেই আর কি বাইক নিয়ে যায়, আর এখন আমাকে নিয়ে যায়। আমরা খুব তাড়াতাড়ি দার্জিলিং মোড়ে চলে এলাম, আর এইটাই হলো দার্জিলিং মোড়। আমরা রাইট সাইডে টার্ন নেব। এখান থেকে তোমরা গাড়ি বুক করে দার্জিলিং যেতে পারো, বা এনজিপি স্টেশন থেকে বুক করা যায় গাড়ি। বাগডোগরা এয়ারপোর্ট থেকেও গাড়ি বুক করা যায়। এই যে এখানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এখান থেকে তোমরা গাড়ি বুক করে মিরিক টিরিক সব যেতে পারবে। ওই আগে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো তো হ্যাঁ, টোটো। এখানেও আছে সামনে। আচ্ছা, এই কয়েকটা। হ্যাঁ, এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, তোমরা এখান থেকে বুক করে, যারা আর কি শিলিগুড়িতে থাকো তারা তো জানো, ওই যে বুক করা যায়। কার্শিয়াং 45 কিলোমিটার, তিনধারিয়া 25 কিলোমিটার। কার্শিয়াং 45 কিলোমিটার। 45 ওটা হচ্ছে যদি এই হিলকাট রোড, মানে এই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যদি যাই, এটা NH 110 না 112 কত জানো, আচ্ছা, যেখানে তিনধারিয়ার দিকটা। হ্যাঁ, কিন্তু আমরা রোহিণী রোড দিয়ে গেলে কম। রোহিণী রোড দিয়ে গেলে অনেকটাই কম। হ্যাঁ, তিনধারিয়া এখান থেকে হচ্ছে 25 কিলোমিটার, শুকনা 8 কিলোমিটার, আর কার্শিয়াং 45 কিলোমিটার। তিনধারিয়ার দিক দিয়েও যাওয়া যায়, তোমাদের যেটা বলছিলাম হিলকাট রোড দিয়ে, কিন্তু আমরা যাব না। আর দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার, আর এই রাস্তাটা অপূর্ব। আর এখান থেকে টয় ট্রেনও দেখা যায়। আমরা যে রাস্তা দিয়ে আজকে যাব সেখানে প্যান্থার আর লেপার্ড দেখা যাচ্ছে আজকাল। তাই নাকি? হ্যাঁ, ইভেন তিনধারিয়ার রাস্তাটা তো দেখা যাচ্ছে। ও বাবা, হাতি তো ছেড়েই দিলাম। আমাকে তখন ভয় দেখে নিয়ে এসছে, যে ভয় পাবে না তো, বাট না, ভয়ের কিছু নেই, বাইকে তো গেছি আগে, যেতে যেতেই অভ্যেস হবে। এইদিকে টয় ট্রেনের লাইন, টয় ট্রেনটা আমরা সেবার তিনধারিয়া থেকে দেখতে পেয়েছিলাম, আর এখানেও দেখা যায় অনেক সময়
টয় ট্রেন দেখা যায় এখানে। আর অনেক সময় এই রাস্তাতেও জ্যাম থাকে। এই রাস্তাটা আজকে লাকিলি আজকে ফাঁকা, আর এদিকে গরু টরু দেখা যাচ্ছে আর কি, খাবার মানে ঘাস খাচ্ছে গরু। আজকে ওয়েদারটা ভীষণই ভালো আছে, তাই আজকে বাইকে অসুবিধা হচ্ছে না। যারা নর্থ বেঙ্গলে থাকে তাদের কত ভালো না, কাছেই পাহাড়, দার্জিলিং, ইচ্ছা করলে কার্শিয়াং চলে যাওয়া যাবে, তিনথারিয়া গিয়ে মোমো খাওয়া। মানে এই জিনিসটা আমি তো খুব মিস করি, যে পাহাড়ি মোমো। আমার তিনধারিয়ায় মোমোটা তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম, তিনধারিয়াতে খুব ভালো মোমো পাওয়া যায়। আর আমি লং ভিডিও করেছিলাম। তো এই জিনিসটা এই নর্থ বেঙ্গলে যারা থাকে তাদের খুব ভালো, মানে সব মানুষকে নর্থ বেঙ্গল এসে এনজিপিতে এসে আর কি পাহাড়ে উঠতে হয়, বাট এখানকার মানুষ 2-3 ঘন্টা পাহাড়ে পৌঁছে যায়। দার্জিলিং এখান থেকে কতক্ষণ, 4 ঘন্টা? এখান থেকে হ্যাঁ। 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। তো এই জিনিসটা আবার এখানের জন্য খুব ভালো, পাহাড় কাছেই পাহাড়, জঙ্গলও আছে কিন্তু জঙ্গল অনেক কেটে দিয়েছে। আমরা জঙ্গলে চা খেতে যেতাম। এই যে আমরা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা অপূর্ব সুন্দর, চা বাগান। কি ভালো লাগে না এরকম সবুজ দেখতে, অদ্ভুত সুন্দর। আমরা শালবাড়ির রাস্তায় এসে পৌঁছালাম, বাট এবার এখান থেকে জ্যাম শুরু হয়েছে। স্কুল ছুটির সময় না এটা? হ্যাঁ, স্কুল বাসগুলো যাচ্ছে, বাট ঠিক আছে, বেশি টাইম ওখানে লাগেনি, তো এখানে একটুখানি লাগলে কোনো অসুবিধা নেই। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো শালবাড়ি মনাস্ট্রি, ভীষণ সুন্দর। যে আমরা এখন যাচ্ছি রোহিণী রোড দিয়ে, সোজা চলে গেলে হচ্ছে তিনধারিয়া রোড, হিলকাট রোড। আর এটা দিয়ে গেলে দার্জিলিং, এটা দিয়েও দার্জিলিং যাওয়া যায়, এটা দিয়ে অ্যাকচুয়ালি দার্জিলিং যায় এখন সবাই। আর আগে ওইটা দিয়ে যেতে, এই রাস্তাটা পরে হয়েছে, এটা রোহিণী রোড। কিন্তু এইটা কোথায় দাঁড়াচ্ছ? এখানে কি চা চা খাবো? আমরা চা খেতে দাঁড়াচ্ছি। বাপরে বাপ, একটু আর কি পাহাড়ে ওঠার আগে কোথাও দাঁড়িয়ে নি, ব্রেক নিয়ে নি, কারণ একবারে সোজা উঠতে হবে, আর কিছু মাঝখানে পাবো না আমরা। তো তোমাদের দেখিয়ে দিই মোড়টা। এইখান দিয়ে, এইটা একটা মোড় ছিল, মোড় টাইপের, শুকনা মোড় এটা। তো এদিকে আমরা এলাম, এই যে এদিক দিয়ে গেলে রোহিণী রোড, আর ওদিক দিয়ে গেলে হিলকাট রোড। আরেকটা আছে কি পাংখাবাড়ি রোড। পাংখাবাড়ি রোড আছে, হ্যাঁ, সেটা কি ভালো না? সেটা খুব স্টিপ, অনেকগুলো টার্ন আছে, ওখান দিয়ে নামে অনেক সময় লোকে, হ্যাঁ, কিন্তু ওঠার জন্য ইউজ হয় না অতটা। আর ওটা ভিআইপি পারপাসে ইউজ করা হয়। যখন মমতা ব্যানার্জি যাবে, মানে মমতা ব্যানার্জি তো আর যাবে না, যখন শুভেন্দু অধিকারী যাবে তখন হয়তো। দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা আছে অ্যাকচুয়ালি। আরো রাস্তা আছে, সেবকের ওদিক দিয়েও যাওয়া যায়, সেটা অনেক লং রুট। সেবক পাহাড় হয়, গ্যাংটক হয়, সিকিমের ওদিক দিয়েও অনেক রুট, অনেকগুলো আছে, কিন্তু লোকে প্রাইমারিলি যায় এটা দিয়ে, রোহিণী রোড। মেইন যাওয়ার রাস্তা রোহিণী রোড, কিন্তু এটা কিন্তু অনেক পরে তৈরি হয়েছে। আর ওই যে ওইখানে কি একটা ধস নেমেছিল তিনধারিয়ার ওইখানে, হ্যাঁ 2011 ভূমিকম্পে। হ্যাঁ, ওইখানে ধস নেমে পুরো রাস্তা অনেক বছর বন্ধ ছিল। কিন্তু রয়েছে আমার চ্যানেলে তিনধারিয়াটা একটা আর কি, লোকে দাঁড়ায়, তারপর ওখান থেকে যায়। তিনধারিয়াটা এমনি কেউ আসে না দেখতে, কিন্তু আমরা যেহেতু মানে শিলিগুড়িতে তো আমার শ্বশুর বাড়ি, আর রোহনে তো ছোট থেকেই আছে, তো বেশি ছুটিতে তো আসতে পারি না, তো যতদিন আসে টুকটাক কাছাকাছি যেতে হয়। তো এবার ভাবছি দার্জিলিং প্ল্যান করব। আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি কোনোদিন দার্জিলিং যাইনি, আর বিয়ের পরে আর কি আমার পাহাড়ে ঘুরতে আসা। চায়ের দোকান তো আমি খুঁজেই পাচ্ছি না। চায়ের দোকান সামনে পেতে পারি, জিজ্ঞাসা করো কাউকে। আমরা চায়ের খোঁজে ঘুরছি। চা আই থিঙ্ক সামনে ওই দোকানটা পাওয়া যায়। কোন দোকান? দোকানটা কিন্তু যেটা আছে, এই যে শুকনার, এইখানে আমরা দাঁড়িয়েছি শুকনা রোডের সামনে, এখানে চা খেতে। এখান থেকে চা খাচ্ছি, কাপে চা দিয়েছে, এই প্রথম আমাদের এরকম কাপে, বাড়ির মতো কাপে চা দিল। আর খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখান থেকে কি আরো 1.5 ঘন্টা লাগবে? 1.5 ঘন্টায় আমরা 1.5 ঘন্টায় কার্শিয়াং পৌঁছে যাব। আর তাই মাঝখানে একটু ব্রেক নেওয়া, চা খাই। চাটা ভালো বানিয়েছে, ভালো। চা খাওয়া হয়ে গেছে, এখন আবার আমরা বাইকটা স্টার্ট করব। আর রোহন বলছে যে এরপর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট ও যাবে
কারণ আবার ফিরতেও হবে, নামতেও হবে পাহাড় থেকে, অন্ধকার হওয়ার আগে নামাটা উচিত। কারণ বাইক নিয়ে যতই হোক পাহাড়ের রাস্তা, এই যে সোজা যাচ্ছে হিলকার রোড, যেটার কথা তোমাদেরকে তখন বলছিলাম, আর আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাব। আর ম্যাক্সিমাম গাড়ি দার্জিলিং যায় এখন এটা দিয়ে, কারণ এটা তাড়াতাড়ি ওঠে কম্পেয়ার টু ওই রাস্তাটা, তো এটা দিয়ে যায়। ভয় দেখাচ্ছে আমাকে রোহান, যাই হোক দেখা যাক, চেপে বসতে হবে কারণ খাড়া পাহাড়। শিলিগুড়ির এই বুক ফাটা প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে যেই না একটু পাহাড়ের দিকে এগোলাম, জাস্ট ম্যাজিক শুরু হলো। বিশেষ করে শুকনার এই রাস্তায় একবার ঢুকে পড়লে চারিদিকের এই ঘন জঙ্গল আর পাহাড়ে ওঠার আগে চেনা পথটা যেন নিমেষেই ম্যাজিক দেখায়। এই সবুজ ঘন জঙ্গল আর হঠাৎ নেমে আসা সুন্দর ঠান্ডা আবহাওয়া সত্যি মুখে বলে বোঝানো যাবে না, জাস্ট এক ঝটকায় পুরো শরীর আর মন জুড়িয়ে গেল। বাইক থেকে না বোঝা যায়, গাড়ির চার দেওয়ালের মধ্যে এটা ফিল করা যায় না, কিন্তু বাইকে এলে না অদ্ভুত সুন্দর লাগে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই যে রাস্তাটা, এই ব্রিজটা, একটা গাড়ি ওই দিক থেকে আসলে তখন এই দিকটা স্টপ থাকে। এই জঙ্গলে হাতি দেখা যায়? হ্যাঁ, এখানে সব জায়গা এখানে হাতি ফাতি দেখা যায়। পার্ক আছে, হ্যাঁ, গো কার্টিং আছে এখানে। আছে, হ্যাঁ, গো কার্টিং হয়। শপিং কমপ্লেক্স ভেতরে সব আছে। পুরোটাই আর্মির জায়গা, কিন্তু সবকিছুই আছে, মুভি হল থেকে শুরু করে ব্যাংক, এটিএম, এখানে সব রয়েছে। দেখো, চার দেওয়ালের মধ্যে গাড়ির মধ্যে না, সত্যি বলছি এই যে ফিলটা আসে না। আমরা আগেও গাড়ি নিয়ে পাহাড়ে গেছি, তাও তো সেটা 3 ধারিয়া ছিল, খুব একটা উঁচু পাহাড় না, মানে ওখান পরে শুরু হয় কার্শিয়াং। তো আজকে প্রপার পাহাড়ে যাচ্ছি। আর বাইকে যারা তোমরা ট্রাভেল করো না, বাইকের ফিল্ডে তোমরা তারাই বুঝবে, মানে বাইকে যারা ওখানে গেছো। আমি একবার গেছি, সত্যি বলতে এত ভালো লেগেছে। বাট মানে শহরের কোলাহল থেকে তুমি এরকম ভালো জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আলাদাই ভালো লাগে, ঘুমটা শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। যখনই আমরা শিলিগুড়ি আসবো, ঠিক এরকমই বাইক নিয়ে পাহাড়ে যাওয়ার আরো অনেক রোমাঞ্চকর ভিডিও আমার চ্যানেলে আসবে। তাই এরকম দুর্দান্ত সব রাইডের ব্লগ আর পাহাড়ের মায়া মিস না করতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে নেক্সট টাইম আমার কোনো ব্লগ আসলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের এই ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও অবশ্যই। চা বাগান রয়েছে, এইদিকে চা বাগান রয়েছে, পুরো রাস্তাটা চা বাগান। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই মিরিক, কিন্তু ডান দিকে টার্ন নিতেই খুলে গেল যেন স্বর্গের রাস্তা, মানে আমাদের ভালোবাসার দার্জিলিং যাওয়ার পথ। আর আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং। ডান দিক দিয়ে টার্ন নিতেই চোখের সামনে ভেসে উঠলো পাহাড়ের সেই প্রথম ঝলক। কি যে অপূর্ব লাগছিল এই দৃশ্যটা, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, এই রাস্তাটা যতটা সুন্দর ততটাই কিন্তু থ্রিলিং, কারণ ঘন জঙ্গলে ঘেরা এই পথ দিয়ে যে কোনো সময় হুট করে বন্য হাতির দল পারাপার করে। তাই একদিকে পাহাড়ের মোহময় রূপ আর অন্যদিকে বন্য প্রকৃতির একটা হালকা অ্যাডভেঞ্চার, সব মিলিয়ে জার্নিটা জাস্ট জমে ক্ষীর। আজকে মেঘলা আছে তো, ওই জন্য খুবই ভালো লাগছে, কারণ পাহাড়ে সানি ওয়েদারে একদম ভালো লাগে না। আমরা আগে একদিনকে গেছিলাম পাহাড়ে, খুব সানি ছিল, কিন্তু পাহাড়ে একটু মেঘলা থাকলে না ভালো লাগে, তাহলে গরমে অতটা ভালো লাগে না, ক্লারিটি থাকে, প্রচন্ড কষ্ট হয় পাহাড়। আমরা গেছিলাম জানুয়ারিতে, যে কম লাগছে, এই বর্ষাকালে না পাহাড়ের আসল বিউটি বর্ষাকালেই পাওয়া যায়। পাহাড়ের আসল বিউটি বর্ষাকালে, একটু রিস্কি হয়ে যায় যাওয়াটা, কিন্তু বর্ষাকালে অদ্ভুত ভালো লাগে। এই যে এগুলা হয়ে থাকাটা না সুন্দর। আমরা এর আগের বার যখন 3 ধারিয়া গেছিলাম এরকম ওয়েদারই ছিল, বর্ষাকাল ছিল। যেতে যেতে হঠাৎ নামলো বৃষ্টি, আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছে ছাতা, রেনকোট কিছুই ছিল না। আর রাস্তা কতটা বিপজ্জনক হতে চলেছে আমরা তার কিছুই জানি না। তবে হ্যাঁ, এতটুকু ভালো করেই জানি যে এবার আমাদের পুরো ভিজতেই হবে, কারণ পাহাড়ি রাস্তায় বাইক থামিয়ে মাথা গোজার মতো আর কোনো জায়গা নেই। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে উপরে যাওয়াটা রিস্কি, কারণ এখান থেকে খাড়াই শুরু হচ্ছে, আর ভালো জোর বৃষ্টি পড়ছে, আর চোখ মুখে জল পড়লে অসুবিধা। অনেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে হয় একটু দাঁড়ালে বৃষ্টিটা ভালো জোর নেমেছে।
আর এটা একটা টোল গেট, এখানে কার্শিয়াং যাওয়ার আগে একটা টোল গেট পড়ে, বাট এটা আগে টোলটা নিত, এখন বন্ধ করে দিয়েছে বিজেপি আসার পরে। ইউজুয়ালি এইসব রাস্তায় টোল হওয়া ঠিক না, ন্যাশনাল হাইওয়েতে হওয়া উচিত, বাট এখানে টোল গেট ছিল, এই যে টোল গেট ছিল, বাট এটা এখন বন্ধ করে দিয়েছে, এখন ফ্রিলি গাড়ি যায়। আমরা এখানেই দাঁড়িয়েছি, শেড আছে উপরে, ভালো করছে। তো আমরা বেরিয়ে পড়লাম, কারণ যেতে 1 ঘন্টা লাগবে। আমরা রোহিণী দিয়ে ঢুকছি, ক্যামেরার কাছে একটু বৃষ্টির জল পড়েছে, বাট কিছু করার নেই। এখন মনে হচ্ছে আমার গাড়িতে আসলে ভালো হতো, বাট স্টিল বাইকের মজাটা এটাই, নিজে ভিজবো তো ঠিক আছে, বাট এই ফিলটা, আনন্দটাই আলাদা। অপূর্ব লাগছে, বর্ষায় পাহাড় সত্যিই খুব সুন্দর লাগে। কিছু নিজে দেখতে পাচ্ছি না, চোখের মধ্যে জল পড়ছে। এখানে আশেপাশে অনেক ক্যাফে ট্যাফে আছে, অনেকে দাঁড়ায় এখানে, বাট আমরা এখন আর দাঁড়াবো না আপাতত, যদি না খুব জোর বৃষ্টি পড়ে। বাট কি বলবো, আমি বোঝাতে পারবো না, আর আমার ক্যামেরাও অত ক্যাপচার করতে পারবে না, আলাদাই লাগছে। বর্ষার পাহাড়ে খুব সুন্দর, ভীষণ ভালো লাগছে। এই যে এখান থেকে শার্প বেন্ডগুলো চালু। আচ্ছা, এখান থেকেই শার্প বেন্ড রোডগুলো চালু হবে, তো আমি একটু ধরে বসি, যতটা পারবো আর কি তোমাদেরকে দেখাবো ততটা। এই যে শুরু হচ্ছে পাহাড়ের খাড়াই, বাপরে এরকম রাস্তা, তার মধ্যে এরকম বৃষ্টি, আলাদাই লাগছে। বৃষ্টিটা যখন ঝেঁপে শুরু হলো আর আমরা পুরোপুরি ভিজে ভিজেই বাইকটা নিয়ে আবারও পাহাড়ের দিকে রওনা দিলাম, ঠিক তখনই মনের ভিতর একটা অদ্ভুত রিয়েলাইজেশন হলো। প্রথমে মনে হয়েছিল, ইস, গাড়িটা নিয়ে আসলেই ভালো হতো, অন্তত এভাবে ভিজতে হতো না। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে মন বলে উঠলো, না, গাড়ি নিয়ে আসলে হয়তো শরীরটা ভিজতো না ঠিকই, কিন্তু বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তার সোদা গন্ধ, মেঘের এই সরাসরি এসে ছুঁয়ে যাওয়া আর বৃষ্টির ফোঁটা গায়ে মেখে পাহাড়ের এই খাড়াই রাস্তা বেয়ে উপরে যাওয়ার যে আসল রোমাঞ্চ, সেটা হয়তো চিরকালের জন্য মিস করে যেতাম। তখনই বুঝলাম, ভিজবো, দরকার হলে পুরো ভিজে একসা হব, তাও ঠিক আছে, কিন্তু এই ফিলটা তো আর বারবার পাওয়া যাবে না। জীবন হয়তো আমাদের ব্যস্ত করে দেবে, আর বর্ষার দিনে এভাবে পাহাড়ের কোলে ছুটে আসার সুযোগ হয়তো আর বারবার আসবে না। তাই এই মুহূর্তটাকে, প্রকৃতির অদ্ভুত মায়াকে আজ আর হাতছাড়া করতে চাইনি। সব রাস্তা একটু হাই পাওয়ারের বাইক হলে সুবিধা হয়, সামনে সামনের বাইকটা স্কুটি বুটিতেও তাড়াতাড়ি উঠে যাওয়া যায়। এটা যেরকম, এটা পাহাড়ের বাইক না, এটা হচ্ছে মানে রাস্তায় যদি কেউ স্পিডে চলতে যায় হাইওয়েতে, তার জন্য পারফেক্ট। হাই পাওয়ারের বাইক হলে ভালো। দেখতে দেখতে আমরা পাহাড়ের অনেকটাই উপরে উঠে এলাম, আর আশেপাশে অনেক ছোট ছোট খাবারের দোকান রয়েছে, চাইলে তোমরা দাঁড়াতে পারো। আর ঠান্ডা লাগছে, ভালো, ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। আর সামনে একটা খুব সুন্দর ওয়াটারফল দেখতে পাচ্ছি, সামনে একটা খুব সুন্দর ন্যাচারাল ওয়াটারফল, পাহাড়ে গা দিয়ে ঝর্ণা নেমে এসছে। কি অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আহা, কি ঠান্ডা হাওয়া। এগুলো পাহাড়ের মধ্যে অপূর্ব অপূর্ব, কি যে দৃশ্য। এইটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে লোকে ফটো ফটো তোলে, তো দাঁড়িয়ে যায় নাকি। আর এখানে মহাদেব, এখানে মহাদেবকে দেখে নিলাম। আর দেখো তোমরা, জাস্ট পাহাড়ের মধ্যে পুরো মেঘে মেঘে পুরো অপূর্ব অপূর্ব, খুব সুন্দর এদিকটা। যত উপরে উঠছি তত মেঘে পুরো পাহাড় ঢাকা পড়ে যাচ্ছে, অনেকটাই উপরে এখন আমরা। অদ্ভুত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। সত্যি বৃষ্টি হলে পাহাড় খুব সুন্দর লাগে, আমি শুনেছিলাম, কিন্তু নিজের চোখে আজকে উইটনেস করতে পারছি যে কি ভালো লাগছে। সামনে তোমরা দেখো, পাহাড়টার গায়ে পুরো মেঘ, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব। এখানে আর কতক্ষণ লাগবে রকম? 15-20 মিনিট ধরো।
আমরা আর 15-20 মিনিটে কার্শিয়াং পৌঁছে যাব, কিন্তু এইটা লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে বর্ষায় পাহাড়ে বাইক নিয়ে আসাটা। সত্যি এরকম ওয়েদার না সবসময় পাওয়া যায় না, খুব খুব ভালো ভালো দিনে পাওয়া যায়। খুব লাকি ফিল হচ্ছে আমার আজকে নিজেকে। এত কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে মেঘ, বাপরে এদিকটা পুরো ঢাকা পড়ে গেছে, পুরো ঢাকা পড়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এদিক থেকে শিলিগুড়িটা নিচ থেকে দেখা যায়, কিন্তু আজকে পুরো মেঘ, অদ্ভুত লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। অনেকে দেখছি রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে, তো রয়্যাল এনফিল্ড এসব বাইক নিয়ে আসলে না খুব ইজি হয়। তো আমরা নেক্সট টাইম দেখি অন্য কোনো বাইকে আসবো। বাট উফ কি লাগছে, কি যে লাগছে না, উফ কেমন লাগছে রোহন? আমি তো রোহন অনেকবার এসেছে, বাট তবে আমি এত বৃষ্টির মধ্যে আসিনি। হ্যাঁ, উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ, মেঘে পুরো ঢেকে গেছে। খুব ভালো লাগছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই জন্যই বলেছিলাম বাইকে আলাদাই মজা। এইটা হয়তো গাড়ির মধ্যে ফিল করতাম না, বৃষ্টির মধ্যে হয়তো বেঁচে যেতাম, হয়তো ভিজতাম না, বাট এইটার মেমোরিটাই আলাদা হয়ে থাকবে। বাইকে ভিজতে ভিজতে পাহাড়ে যাওয়াটা সত্যি, মানে আমি অনেক ব্লগারদের দেখতাম চা বাগান তারা আর কি করতো। হ্যাঁ, এখানে চা বাগান আছে পাহাড়ে, সেটাও আর কি মানে পুরো বোঝা যাচ্ছে না, এত মেঘগুলো দেখো ভেসে ভেসে যাচ্ছে, অদ্ভুত। ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টিটা হয়ে আরেকটু ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। নামার সময় খাদের দিক দিয়ে নামতে হবে আমাদের। কেন? ওদিকটা দিয়ে নামাতো, এই যে ডান দিকটা। আচ্ছা, নামার সময় আমাদেরকে আবার খাদের সাইড দিয়ে নামতে হবে। আর যত উঠছি তত মেঘ, কত সুন্দর। মানে আজকে এতটা মেঘ না থাকলে নিচটা দেখা যেত। ঠিক আছে, হ্যাঁ নিচের ভিউটা দারুণ, এটা ভিউটাই মিস করব। চাপা পড়ে গেছে, দেখা যাক নামার সময় কতটা ক্ল্যারিটি থাকে, বাট এটাও খুব ভালো লাগছে। পাহাড়ের যত উপরের দিকে উঠছি চারিপাশটা যেন তত মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। ভিজিবিলিটি এতটাই কমে এসেছিল যে রাস্তা দেখাই দায়, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল রিস্ক। কারণ এই খাড়া পাহাড়ি রাস্তায় কুয়াশা আর মেঘে যদি সামনের পথটা দেখাই না যায়, তবে যে কোনো মুহূর্তে বড় কোনো বিপদ ঘটতে পারে। কিন্তু ভয়কে ছাপিয়ে এই পুরো পরিবেশটা যেন একটা অদ্ভুত মায়ায় জড়িয়েছিল। সামনে থেকে চোখ জুড়োনো সেই রূপ দেখে মনের ভিতরে যে কি ফিল করছিলাম তা আমি তোমাদেরকে মুখের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। কার্শিয়াং ঢুকছি, কার্শিয়াং চলে আসছি। টয় ট্রেনের লাইন এসে গেল ডান দিকে। এই যে টয় ট্রেন যায়, এই টয় ট্রেনটা আর কি দার্জিলিং যায়। টয় ট্রেনের লাইন, আমরা কি চলে এসেছি? হ্যাঁ অলমোস্ট, আমরা অলমোস্ট চলে এসেছি। মেঘটা যদি কেটে যায় তাহলে এইদিকের ভিউটা অন্যরকম হবে, আর মেঘের সাথে ভিউটা অন্যরকম। আমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর এরকমই আরো পাহাড়ের ব্লগ বাইক নিয়ে দেখতে হলে কমেন্ট ডেফিনেটলি করো। আমরা চলে এসেছি কার্শিয়াং এর সামনে, কিছুটা দেখা যাচ্ছে কার্শিয়াংটা, এই যে পুরো টাউনটা দেখা যাচ্ছে। উপরে বাড়িগুলো কি ভালো না, উপরে যারা থাকে তাদের ভিউ ভীষণ সুন্দর। আর আস্তে আস্তে মেঘটা অনেকটাই কেটে গেছে, তো রোদ উঠলে আর একটু ভালো লাগবে। একটু ক্লিয়ার হচ্ছে রাস্তা, অনেকটাই ক্লিয়ার হলো না, পুরো মেঘে ঢাকা ছিল, এবার একটু ভালো লাগছে। এটা হলো কার্শিয়াং, আর সামনে কার্শিয়াং স্টেশন। 4864 ফিট। হ্যাঁ, আর এই যে পাহাড়ি ডগো, পাহাড়ে আসলে এই জিনিসটা ভালো, ওই যে ওইদিকে। অবশেষে আমরা কার্শিয়াং এ এসে পৌঁছালাম, কিন্তু এখানে এসে রোহন আমাকে বলল এত ভিড়ের মধ্যে না দাঁড়িয়ে চলো আরেকটু উপরে যাওয়া যাক। উপরে মানে কার্শিয়াং শহর থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত মার্গারেটস ডেকে। যেহেতু কার্শিয়াং শহর একটু ভিড়ভাট্টা থাকে, তাই শান্ত পরিবেশে পাহাড়ি মেঘের মুখোমুখি বসতেই আমাদের এই সিদ্ধান্ত। আর উপরের ওই চমৎকার ওয়েদারে গরম গরম মোমো আর সাথে অন্য কি কি খাবার খাওয়া যায় সেই লোভনীয় চিন্তা ভাবনা করতে করতেই আমরা আবার বাইক স্টার্ট দিয়ে দিলাম উপরের দিকে। এই ডান দিকের রাস্তাটা সোজা ডাউহিল উঠে যাচ্ছে। ডাউহিলে রোহন বাইক নিয়ে আগে এসছে, বাট এখন আর সাহস পায় না, রাস্তা ভালো না। না না যেতেই পারি, কিন্তু তুমি ভয় পাবে। ভয় পাবো কেন, ভূত আছে এখন? না এখন বর্ষাকাল না, এখন তো অন্ধকার, সূর্য দেখা যাচ্ছে না, আর জায়গাটা অন্ধকারই থাকে। বাট ওই জায়গাটা সবাই বলে যে একটু হন্টেড। আমি অনেক শুনেছি, রোহনও জানে, ও বললো না, বাট
ও কিছু শুনে আওয়াজ। যাই হোক, এখন ক্লিয়ার হয়ে গেছে পুরো। তো আশা করছি যাওয়ার সময় তোমাদেরকে ভিউগুলো দেখাতে পারবো নিচে। আর এই রাস্তাগুলো আর খাড়াই না, বাইক নিয়েও দার্জিলিং চলে যাওয়া যায়। তো দেখি কখনো যদি সুযোগ হয় বাইক নিয়ে দার্জিলিং যাব। আমার গাড়ির থেকে বাইকে যেতে বেশি ভালো লাগে। রোহন যাবে নাকি বাইক নিয়ে? হ্যাঁ, বাইক নিয়েই যাবো আমরা। এইদিকে একটা খুব সুন্দর চার্চ রয়েছে, আর এদিকের রাস্তাটা খুব সুন্দর। এই যে মেঘগুলো ভেসে যাচ্ছে, আবার মেঘটা আসছে। এদিকে সব এই যে সেন্ট জোসেফ স্কুল, এগুলো এখানে সব স্কুল আছে, স্কুল এরিয়া, সব বোর্ডিং স্কুল এগুলো। হ্যাঁ, সব বাচ্চাদের। হনুমান, সরি, বাঁদর আছে এখানে। কার কার ফল নিয়ে পালিয়েছে, মোটু মোটু বাঁদর গুলো আবার পায়। ভিড় এখন, স্কুল ছুটি হয়েছে না, এইসব ক্যাফে গুলোর ওপর থেকে ভিউ অসাধারণ, কিন্তু আজকে আমরা কিছুই ভিউ পাবো না। হ্যাঁ, এই ক্যাফেগুলোতে যদি বসা যেত না ভালো, বাট সব মেঘে ঢাকা, নিচটা দেখা যাবে না। আর রোহন প্রতিবার আমাকে বাড়িতে এক জায়গায় বলে আরেক জায়গায় নিয়ে আসে। সেবার বললো চলো রংটং যাবো বাইক নিয়ে, আমিও এসেছি, তারপর আমাকে 3 ধারিয়ে নিয়ে গেছে। আজকেও কার্শিয়াং বলে ভালো লাগে একটু আরও উপরে উঠতে, বাট টাইমের শর্টেজ আর কি, আমাদের টাইমটা বড্ড কম। বাট সত্যি অপূর্ব, দেখা যাচ্ছে না বাট ফিলটা অপূর্ব। এই রাস্তাটা অপূর্ব, দারুণ লাগছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আজকে পুরোটাই আমাদের ভেজা হবে। এই বর্ষায় যদি পাহাড়ে আসো একটু সাবধানে এসো। অপূর্ব, কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘ একটুখানি নিচে, মানে কার্শিয়াং এর ওই দিকটাতে দেখা যাচ্ছিল, তাও একটু ক্ল্যারিটি ছিল, বাট দেখো তোমরা মেঘ, একটা গাছও পরিষ্কার বোঝা যাচ্ছে না। খুব সাবধানে আসবে তোমরা বাইক নিয়ে আসলে। আমরা একটু দাঁড়ালাম, একবারে অনেকটা এলাম তো, আর ম্যাপে দেখে নিচ্ছি। রোহন বললো 1.5 কিলোমিটারে পৌঁছে যাবো, মানে মোটামুটি কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? আগের দেখি আমরা ছাড়িয়ে এলাম, আবার ভুলভাল জায়গায় চলে এসছো। না। রোহনের এই একটা স্বভাব আছে, ভুলভাল জায়গায় নিয়ে চলে আসে। উফ, কোমর যন্ত্রণা হয়ে গেছে বসে বসে বাইকে, আর খিদেও পাচ্ছে। আজকে আমরা ব্রেকফাস্ট খেয়েছি, লুচি ফুচি খেয়ে বেরিয়ে চলে এসেছি চারধান করে। খিদে পেয়ে গেছে, 3:30 বাজে, তাড়াতাড়ি চলো ওঠো। নিজে রোহনের বাইক অনেক বছর ধরে চালাচ্ছে, তাই তো। চলো আমরা আবার বেরিয়ে পড়লাম। আগেইন সামনেটা আবার মেঘে ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। এদিকটা পুরো ঢাকা পড়ে গেছে, বৃষ্টি হবে আই থিঙ্ক। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আবার নামতেও হবে। আলাদাই মায়াবী লাগছে না রাস্তাটা, রোহন? অদ্ভুত মায়াবী লাগছে। ফাইনালি একটুখানি রোদ দেখতে পেলাম। ওই দেখো ডগো। কার্শিয়াং অবধি এসে যা বুঝলাম, দার্জিলিংয়ে বাইকে যেতে হেভি লাগবে। মানে একটা যদি আমাদের সিবিআরে হয়তো অসুবিধা হবে, কিন্তু যদি একটা আমাদের এনফিল্ড, খুব একটা অসুবিধা হবে না, তাহলে আমরা যাবো। হ্যাঁ, কারণ আমাদের আরেকটা এনফিল্ড আছে, কিন্তু ওই বাইকটা নিয়ে আমি আর ওন কেউই ভরসা পাচ্ছি না ওই বাইকটাতে। বাট এটা তো হয়ে গেলে যাবো, দেখি। পাহাড়ের এই রাস্তায় যেতে যেতে একটু সরাও, উঠতে পারবো না, একটু চাপাও। কি হয়েছে বলছি, তারা উঠেনি। চলো, পাহাড়ের রাস্তা এরকম বাইক রানিং, সেখানে যদি তোমার চোখের মধ্যে পোকা ঢুকে যায় কেমন লাগবে? আমার হয়েছে ওটা দিয়ে আসতে গিয়ে হঠাৎ করে একটা চোখের মধ্যে পোকা ঢুকে গেছে, এত জ্বালা করছে, তাই দাঁড়ালাম আর কি। বাট এখানে দাঁড়ানো যায় না। অদ্ভুত সুন্দর, কি সুন্দর লাগছে।
তো আমরা এসে পৌঁছালাম মার্গারেটস ডেকে। আর পার্কিং সামনে, বাইক আর গাড়ি সব পার্ক করা যায়। আর সামনেটা ভিউটা কিছুটা এরকম, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি খালি চোখে হালকা হালকা বোঝা যাচ্ছে। রোহন গেছে বাইকটা পার্ক করতে। টাকা নেবে? আচ্ছা, সামনেটা যাবো নাকি এখন? না, এখন আগে চলো, খেতে পাচ্ছি। খেয়ে নিই আগে, তারপরে ওইদিকে ভিউ পয়েন্টটা আছে একটা, ওইখানে একটু ফটো যদি তোলা যায় তাহলে তুলবো। উফ, একটা আর কি ভিউ পয়েন্ট টাইপ আছে, আর এখান দিয়ে এরকম লাগছে সব গাড়িগুলো আর কি যাচ্ছে দার্জিলিংয়ে। আর নিচটা কিছুটা এরকম, এটা দিয়ে নামা যায় নিচে, আমরা পরে নামবো, আগে খেয়ে নিয়ে গিয়ে। চলো। চুলটার যা অবস্থা হলো। আর এটা এন্ট্রেন্সটা। না, কিচ্ছু দেখা যাচ্ছে না এই মেঘের জন্য, নাহলে এটা অপূর্ব লাগে। মার্গারেটস ডেক মানে আর কি পাহাড়ের উপর একটা সুন্দর এরকম একটা ভিউ পয়েন্ট, আর তার সাথে ক্যাফে, ভীষণ সুন্দর বানিয়েছে। এই যে নিচটা এরকম, আর পুরো ঢাকা। কি দেখাবো তোমাদের জানি না। তোর সিটিং আছে, আবার ভিতরেও আছে। বাইরে বসলেও কিছু দেখা যাবে না, ভিতরেই বসি। আচ্ছা, এইটা এদের চায়ের মেনু। গুড্রিক টি পটের ওদের আর কি নিজস্ব চা বাগান। আর এটা চায়ের মেনু। এখানে দার্জিলিং টি 450 একটা কাপ। আর এখানে সব রকম চা আছে, টি টাইপস আছে। এটা পুরো মেনুটা এদের, পিছনে কিছু নেই। আর এটা হচ্ছে ওদের ফুড মেনু। আর ফুড মেনুর মধ্যে দেখতে পাচ্ছি যে এটা ইংলিশ মেনু। তো এখানে মোমো টোমো পাবো না, বাট ভাবছি পাস্তা খাবো। আর ফিশ অ্যান্ড চিপস খাবো। ফিশ অ্যান্ড চিপস খাও না, সেই লন্ডনে খেয়ে চলে আসতে। না, আচ্ছা ফিশ অ্যান্ড চিপসটাই খাই তাহলে। একটা ফিশ অ্যান্ড চিপস অর্ডার করো, আর তুমি চিকেন কাটলেট। আর যদি পেট না ভরে পরে অর্ডার করবে। মোমোর জন্য এলাম, বাট পাহাড়ে যদি মোমো না খাই তাহলে তো আর কি লাভ, তাই না? তো ভাবছি নামার পথে কোথাও একটা মোমো খাবো, আর এখান থেকে যেটুকু খাবো, নাহলে প্যাক করে নিয়ে চলে যাবো, তাই তো? হ্যাঁ। মেঘে পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাহলে এই ভিউটা দারুণ, যার জন্য আসা। বাইরেটা এখন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কুয়াশাটা কাটছে, নিচে গুডরিকের চা বাগান এটা দেখা যাচ্ছে। ফিশ অ্যান্ড চিপস চলে এসে, আর এই যে দার্জিলিং টি দিয়ে গেছে। থ্যাংক ইউ। আর রোহানের চিকেন কাটলেটও এসে গেছে, অনেকটা দিয়েছে। তো আমি চাটা ঢেলে নিই আগে। দার্জিলিং টি, ওয়াও, কোয়ালিটি ভালো। বাসা ফিশ দিয়েছে, খেতে ভালো। লন্ডনে ফিশ অ্যান্ড চিপস তেমন কিছু ভালো লাগতো না সত্যি বলতে, আমার এটা খুব ভালো খেতে। চাটা ট্রাই করি, দার্জিলিং টি। ভালো খেতে। রোহন খাচ্ছে চিকেন কাটলেট, কোয়ালিটি কিন্তু খুব ভালো, দেখে বোঝা যাচ্ছে। একটু সসে দিয়ে। কেমন খেতে? অসাধারণ, চিকেনের ফিলিংটা দেখো। হ্যাঁ, মানে দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি অসাধারণ, দারুণ। আমি একটু টেস্ট করবো, তো আমি একটু ট্রাই করি কেমন খেতে। এরকম কাটলেট কোথাও খাই না। আমিও এরকম চিকেন কাটলেট, অসাধারণ খেতে, এত ভালো চিকেন মানে কোথাও। চিকেনের কোয়ালিটিটা খুব ভালো, মিন্সড করে মনে হচ্ছে। এখানে খাবারের দাম আছে কিন্তু কোয়ালিটি তখন। হ্যাঁ, এটা খুব ভালো। আর এটা একটা চিপস দিয়েছে, এটা ভালো, খুব ভালো লেগেছে। এরকম একটা জায়গায় এসে না পরের বার থাকার খুব ইচ্ছা আছে, একদিন হলেও বাইকটা নিয়ে চলে আসবো, এসে থাকবো। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর। আর কিছু দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ পুরো ঢেকে গেছে মেঘে,
কিছু দেখা যাচ্ছে না। সে মনে হচ্ছে শীতকাল, সকালবেলা ভোর 5টা-6টায় বেরিয়েছি, কুয়াশাচ্ছন্ন এরকম লাগছে। সামনেটা কিছু দেখা যাচ্ছে না, কিছু না। চলো, কিছু দেখা যাবে না আজকে। আমরা আবার এখন নিচে নামবো আর বৃষ্টি শুরু হচ্ছে আবার। অপূর্ব লাগছে, পুরো শীতকাল মনে হচ্ছে। সকালবেলা ভোরবেলা এরকম কুয়াশা থাকে। আর এই যে টাটা, নামছি আমরা। দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট ঠান্ডাও লাগছে প্রচন্ড। দেখো ওয়াটারফল। এই ওয়াটারফলটা তোমাদের তখন দেখালাম, নামতে সময় কম লাগে। এটা ছিল না, অন্য এটা ছিল, এটাই দেখা যাচ্ছিল না। হ্যাঁ, আর নামতে তো সময় একটু হলেও কম লাগে থাক থেকে, নেমে তো তাড়াতাড়ি যাবো। এবার আমাদের পাহাড় থেকে নামার পালা। আর নামার সময় দেখলাম আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে আসছিল। তখন বাইক নিয়ে নামতে যে কি দারুণ লাগছিল। আসলে আজকের এই জার্নিটাতে আমরা দুটো সম্পূর্ণ আলাদা ভিউ পেয়ে গেলাম। ওঠার সময় একরকম রোমাঞ্চকর রূপ, আর নামার সময় একদম শান্ত স্নিগ্ধ রূপ। তবে হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল। বরের বাইকে চড়ে বৃষ্টি ভেজা পাহাড়ের বুক চিরে সাথে এরকম একটা মায়াবী ওয়েদার, সত্যি এই দিনটা আজকে আমার জীবনের ডায়েরিতে একটা সেরা মেমোরি হয়ে সারা জীবন থেকে গাড়ির প্রচুর লাইন পড়ে গেছে, মানে এদিক থেকে এখন আর নামছে না গাড়ি। আমাদের ভিউ বরবাদ করে দিয়ে এখন আকাশটা একটু ক্লিয়ার হচ্ছে। ওদিক দিয়ে নামছে তো তখন সবাই। না, রিস্ক, অনেকে সামনে গিয়ে আটকে গেলে তোমার চাপ আবার। আবার মেঘ হয়ে গেছে। কার্শিয়াং ঢুকে গেছি আর পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে মেঘগুলো এতটাই নিচে। একটা ভিউ পয়েন্ট রয়েছে, দাঁড়াবে? এখানে নিচে জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, বাট এখন আর দাঁড়াবো না। আর এই সামনে একটা মানে এই পাহাড়ের গায়ে রোডটা দেখা যাচ্ছে উপর থেকে, পুরো জিগজ্যাগ পাহাড়ের রাস্তাটা। খাদের ধার দিয়ে যখন আস্তে আস্তে নিচে নামছিলাম আর চারিপাশে সেই অপরূপ সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম, তখন মনে মনে একটাই কথা রিয়েলাইজ করলাম, যারা একদম কনফিডেন্ট আর এই খাড়া পাহাড়ে নিখুঁতভাবে বাইক চালাতে পারো, তাদের কিন্তু একবার হলে বাইক নিয়ে এখানে আসা উচিত। কারণ এই দৃশ্যের মায়াই আলাদা। তবে হ্যাঁ, একটা বড়সড় জেনুইন ওয়ার্নিং দিয়ে রাখি, এই খাড়া পাহাড়ি রাস্তায় একটু যদি এদিক ওদিক হয় আর ব্যালেন্স একটুখানি বিগড়ে যায়, তবে কিন্তু সোজা 1000 ফুট খাদের নিচে। তাই তোমরা যদি কখনো এখানে বাইক নিয়ে আসার প্ল্যান করো, তবে চরম সাবধানতা অবলম্বন করে আর ফুল সেফটি নিয়ে তবেই আসবে। আর যদি নিজের ড্রাইভিং স্কিল নিয়ে সামান্য সন্দেহ থাকে, তবে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, গাড়ি নিয়ে আসাটাই সব থেকে বেস্ট। আমরা একটু নামলাম চা খেতে, পা পুরো ব্যথা হয়ে গেছে, তাই জন্য একটু দাঁড়ালাম। আর এখানে একটা এই আর কি নদী টাইপের। অন্ধকার হচ্ছে এখন, তো আমি বললাম যে তাড়াতাড়ি নিচে নামতে হবে বাইকে করে, নইলে কেননা আমি হাতির মুখোমুখি হতে যাই না, ওই রাস্তাটায় হাতি বেরোয় অনেক। তো রিয়া বলছে হাতির মুখোমুখি তো বসে আছো। আবার না তো কি খেয়ে খেয়ে হাতি হয়ে গেছি, আবার ডায়েট করতে হবে। এখন আমরা যাব বাড়ি। তো চলো, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা। এখন হাতির দেখা তো পাবোই, একটা হাতি পেছনে বসা থাকবে, একটা হাতি সামনে হয়তো আসবে। এক দেবো।